তোমারে দেখার জন্য ডাক্তার বাজানরে বলছিলাম, বুঝলা? তোমার জামাই ডাক্তারে ফার্স্ট ক্লাস, এত খেয়াল রাখছে আমার, মনে হয়েছিল প্রথম দিনে আমার বুকের ব্যথা শেষ। এবার বৃদ্ধাও যোগ দিলেন তার স্বামীর সাথে, বললেন, তোমার জামাইডা এত ভালো কি যে বলমু, মন চাইতেছিল আমার মাইয়ার জামাই কইরা নিয়ে যায়। তুমি অনেক ভাগ্যবান মা, দোয়া করি সারা জীবন তোমরা সুখে থাকো। মিম দুজনের শুনে নিকাবের আড়ালে লাজুক হাসল। ওদিকে আদৃশ নিজের এত প্রশংসার জোয়ারে যেন ভেসেই গেল। বৃদ্ধ আর বৃদ্ধা মিমের সাথে আরও বেশ কিছুক্ষণ কথা বলল। নিজেদের জন্য আনা কিছু খাবার সস্নেহে তাকে দিল। তাদের দুজনের স্নেহে মিম ভীষণ অভিভূত হলো। এভাবে কোনো রোগী রোগ সেরে যাওয়ার পর মন থেকে যখন দোয়া করে তখনকার অনুভূতিটা সত্যিই অতুলনীয়। মিম বেরিয়ে গেল ওয়ার্ড হতে। আদৃশ্য এলো তার সাথে। মিম জিজ্ঞেস করলো, রোগীদের সাথে বেশ ভালোই ভাব জমাতে পারেন দেখছি। আদৃশ সগর্বে বলল, এটা একটা গুণ, বুঝলে, সবার মাঝে থাকে না, এই জন্য অনেক রোগী আমাকে খুব ভালোবাসে। মিম শেষোক্ত কথাটি শুনে সন্দেহের সুরে জিজ্ঞেস করলো, মেয়ে রোগীরাও? আদৃশ এই প্রত্যুত্তরের জন্য প্রস্তুত ছিল না। মিমকে একবার আর চোখে দেখে তাকে খানিক বাজিয়ে নেওয়ার জন্যে বলল, হ্যাঁ, মেয়ে রোগীরাও। মিম তৎক্ষণাৎ মাঝপথে দাঁড়িয়ে গেল। পাশ হতে আদৃশের মুখোমুখি দাঁড়িয়ে ঈষৎ রাগত স্বরে বলল, আপনি তো মানুষটা ভীষণ খারাপ, আপনাকে তো ভালো ভাবতাম আমি। মিমের এরূপ দেখে আদৃশ ভ্রু উঁচিয়ে খানিক সময় তার দিকে চেয়ে রইল। অতপর ফিক করে হেসে ভ্রু ছোড়ায় ঢেউ তুলে বলল, পোড়া পোড়া গন্ধ পাচ্ছি কোথা থেকে। মিম কিছু বলতে চাইছিল, কিন্তু পরক্ষণেই আদৃশের টিপ্পনি কাটা দেখে চুপ করে রইল সে। দৃষ্টি এদিক ওদিক দিয়ে এলোমেলো তাকালো। আদৃশের হাসি যেন থামছেই না। সে হাসতে হাসতেই বলল, বুড়ো চাচিদের দেখেও যদি এত জেলাস হও, উফ, কি আর বলবো। তোমার কি মনে হয় কার্ডিওলজিতে ইয়ং ফিমেল পেশেন্ট আসে? তবে হাতে গোনা কিছু। মোস্ট অফ দ্য পেশেন্ট মিডল এজড বা ওল্ড এজের হয়। আদৃশের একথা শুনে মিমের নিজের মাথায় নিজেরই বাড়ি মারতে মন চাইল। আরে সে তো ভেবে দেখেনি কার্ডিওলজিতে অল্প বয়সী মেয়েরা আসে না বললেই চলে, অথচ সে কি ভেবে বসেছিল। ইস, শুধু শুধু আদৃশের সামনে তার মানসম্মান ডুবল। মাঝে মাঝে সে কিছু পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণে রাখতেই ভুলে যায়। না জানি ভবিষ্যতে কোনো এক কাণ্ড ঘটিয়ে ফেলবে সে। হঠাৎ আদৃশকে দেখার তীব্র ইচ্ছে চেপে বসল মিমের মনে, তবে ছবিতে নয়, বাস্তবে। কিন্তু এই ইচ্ছে আদৃশ্যের নিকট বলার সাহস তার হলো না। মূলত আদৃশ্যের সামনে নিজের একটা ভাব বজায় রাখতে সে ইচ্ছে বিসর্জন দিতেও রাজি মিম, যদিও তার মনটা এ কারণে বেশ অস্থির হয়ে উঠল। শেষ বেশ নিজের সাথে লড়াইয়ে পরাজিত হয়ে আদৃশকে কল দিল মিম। আদৃশ প্রায় সাথে সাথেই কল রিসিভ করলো। তোমাকেই কল দিতে চাইছিলাম। মিমও বলল, আমিও অনেকক্ষণ যাবৎ ভাবছিলাম কল দিব আপনাকে। বাহ, এই না হলে কাপল থিংস। মিম খানিক হাসলো, বলল, খাওয়া দাওয়া শেষ আপনার? এখনো না। কখন খাবেন? আর কোথায় এখন? মেসে? না, তোমার হোস্টেলের সামনে। আদৃশের সাথে কথা বলতে বলতে পানি খাচ্ছিল মিম। অকস্মাৎ আদৃশের এহেন কথায় বিষম খেল সে। বার কয়েক কাশি দিয়ে গলা পরিষ্কার করলো। অতপর কণ্ঠে আকাশসম বিস্ময় নিয়ে বলল, এই রাত 12টায় আমার হোস্টেলের সামনে আপনি? মিমের কাজ কারবারে আদৃশ যেন হেসেই কুল পেল না। ওপাশে ঠোঁট টিপে হেসে বলল, জি হ্যাঁ মিসেস। মিমের এখনও বিশ্বাস হচ্ছে না, তাই তো অবিশ্বাস্য কণ্ঠে বলল, সিরিয়াসলি বলছেন? মজা করছেন না তো? আদৃশ এবার গম্ভীর হওয়ার ভান করে বলল, জি ম্যাডাম। এখন হোস্টেলের সামনে এসেছেন কেন? আপনার সাথে তো দেখা করাও সম্ভব না। সম্ভব, ইচ্ছে থাকলে সবই সম্ভব। কি করে সম্ভব? এই রাতে দারোয়ান মামা কি দরজা খুলবে? দারুণ মামাকে দরজা খুলতে কে বলেছে? দরজা খোলা ছাড়াও তোমাকে দেখতে পাবো আমি। মিম এবার ধরেই নিল আদৃশ গম্ভীর একটা ভাব করে মজা নিচ্ছে তার সাথে। সেও এবার মজা নিতে শুরু করলো। আচ্ছা, আপনার চোখের এত পাওয়ার, দরজা খোলা ছাড়া আরও আমাকে দেখতে পাবেন, তা কি করে শুনি? আদৃশ ঠোঁট টিপে বলল, কেন, আমার কথা বিশ্বাস হয় না?
বিশ্বাসযোগ্য কিছু বলেননি আপনি। আহা, এত অবিশ্বাস কেন? এবার জলদি ব্যালকনিতে এসো তো। ব্যালকনিতে কেন? আসো তো আগে। মিম রুম ছেড়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। তৎক্ষণাৎ আদ্রিস বলল, এই যে এবার তোমাকে দেখতে পারছি, দরজা খোলা ছাড়াই দেখতে পারছি তোমাকে। মিম বিস্মিত হলো। তার দৃষ্টিচোরা 5 তলার ব্যালকনি পেরিয়ে সম্মুখের এলাকায় আদ্রিসকে খুঁজতে লাগলো, কিন্তু আশপাশ খোঁজার পরও তার দৃষ্টি স্থির হলো না। শেষমেশ আদ্রিস বলল, চারপাশে না দেখি একদম তোমার বরাবর তাকাও, একজন জলজয়ন্ত মানুষকে দেখতে পারবে। হ্যাঁ, এবার আদ্রিসের দেখা পেল মিম। তার একদম বরাবর একটা রাস্তায় দাঁড়িয়ে আছে আদ্রিস। ল্যাম্পপোস্টের আলোয় আদ্রিসের চেহারাখানা স্পষ্ট দেখা যাচ্ছে। তার চেহারা দেখে মিমের মনটা যেন শীতল হলো, শান্ত হলো তার ভিতরটা। অস্থিরতা কমলো, অধর কোণে ফুটে উঠল এক টুকরো মিষ্টি হাসি। আদ্রিস বলল, তোমার হাসি দেখার অধিকার কি নেই? একটু ব্যালকনির লাইট অন করে দাও তো। মিম খানিক চমকিত হলো, জিজ্ঞেস করলো, জানলেন কি করে আমি হাসছি? আদ্রিস এহেন প্রশ্নে মুচকি হেসে বলল, জেনেছি একভাবে। এবার তুমি লাইটটা জ্বালিয়ে দিয়ে আসো। আমাকে তো তুমি দেখতে পাচ্ছ, কিন্তু তোমাকে দেখতে পারছি না আমি। মিম আর কথা বাড়ালো না, রুমে গিয়ে ব্যালকনির লাইটটা জ্বালিয়ে দিয়ে আসলো। হলদে বাতির আলোয় খানিক অস্পষ্ট মুখখানা দেখতে পেল আদ্রিস। এতেই যেন সে রাজ্যের সুখ খুঁজে পেল। এই মেয়েটাকে সরাসরি দেখার জন্যেই রাত 12টায় এই রাস্তায় চলে এলো সে। প্রিয়জনকে চোখের দেখায় যে বড্ড শান্তি রয়েছে, তা একমাত্র তীব্র অস্থিরতায় থাকা তৃষ্ণার্ত প্রেমিকই উপলব্ধি করতে পারবে। মিম জিজ্ঞেস করলো, এত কষ্ট করে এই রাস্তায় আসলেন কেন? ফোনেও তো কথা বলতে পারতেন। আদ্রিস তখনও মিমকে দেখতে ব্যস্ত। তার তৃষ্ণা যেন মিটছে না। সে দেওয়ালে হেলান দিয়ে নীরবে মিমকে দেখছে, যদিও অস্পষ্ট দেখা যাচ্ছে, তবুও এতেই যেন শান্তি রয়েছে। মিম তার নিরাপত্তা উপলব্ধি করে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, চুপ করে আছেন কেন? কিছু জিজ্ঞেস করছি। আদ্রিস তৎক্ষণাৎ ঠোঁটের আগায় আঙ্গুল রেখে মিমকে থামালো, বলল, কথা বলো না তো, একটু দেখতে দাও ব্যালকনিতে দাঁড়িয়ে থাকো ওই মেয়েটিকে। মিম হাসলো, বলল, নিচ থেকে এই মেয়েটিকে কি আদৌ দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, যেটুকু দেখা যাচ্ছে তাতে আমার মন জোড়াচ্ছে। মিম মৃদু হাসল। আদ্রিসের কথাগুলো তার ভীষণ ভালো লাগে। বিয়ের পর আদ্রিসের এই কথাগুলোই তাকে নতুন অনুভূতিতে ধাবিত করেছে। তার মানে আদ্রিসের জন্য জায়গা করে নিতে সাহায্য করেছে। সাথে আদ্রিসের ছোটোখাটো পাগলামিগুলো তো আছেই। বেশ খানিক সময় দুজনের মাঝে নিরাপত্তা বিরাজ করলো। দুজন দুজনাকে মন ভরে দেখছে। মিম দেখছে অদূরে ল্যাম্পপোস্টের ছায়ায় দাঁড়িয়ে থাকা ছেলেটিকে। আদ্রিস দেখছে ব্যালকনির হলদে আলোয় দাঁড়িয়ে থাকা তার মিশমিশকে। মাঝে মাঝে মেঘের আড়াল হতে চাঁদ এসে উকি দিচ্ছে হোস্টেলের ছাদের মাথায়। আদ্রিস একবার দেখছে চাঁদকে, একবার দেখছে মিমকে। কি দারুণ এক অনুভূতি! হৃদয় শীতল করা দুটো প্রিয় জিনিসকে একসাথে দেখতে লাগলো সে। খানিক সময় পর আদ্রিস তৃপ্ত কণ্ঠে বলল, কতদিন পর সরাসরি তোমার মুখটা দেখছে মিশমিশ। রোজ দেখা হওয়ার পরও তোমায় পুরোপুরি দেখতে পারি না। এই বলে সে কয়েক সেকেন্ডের বিরতি নিল, পুনরায় বলল, মাঝে মাঝে মন চায় তোমায় একটা রুমে বসিয়ে রেখে সারাদিন দেখি। কি অদ্ভুত ইচ্ছে বলো তো। মিম খিলখিল করে হেসে উঠল। রোজ রোজ আমায় দেখলে আজকে আমায় দেখার এই তীব্র ইচ্ছাটা হতো না? হতো। আমার মনের অবস্থা তুমি বুঝতে না। প্রিয় মানুষটিকে রোজ দেখলেও দেখার স্বাদ মেটে না। সেখানে আমি এক তৃষ্ণার্ত পথিক। আমার এই তৃষ্ণা মেটার নয় মিশমিশ। আরে সত্যি কথা বলো তো, আমায় দেখার ইচ্ছা কি করে না তোমার? মিম নীরব রইল। এই প্রশ্নের মিথ্যে জবাব দেওয়ার ইচ্ছে তার নেই, কিন্তু সত্যটা বলার সাহসও নেই তার। সে আদ্রিসকে জবাব দিতে ব্যর্থ হলো সে। এদিকে তার নীরবতাকে সম্মতি লক্ষণ হিসেবে ধরে নিয়ে আদ্রিস বলল, জবাবটা পেয়ে গেলাম তাহলে। মিম ঈষৎ বিস্মিত হয়ে বলল, কিভাবে পেলেন? আমি তো কিছু বলিনি। আদ্রিস হাসল, বলল, সেই প্রবাদটা কি জানো না? নীরবতাই সম্মতির লক্ষণ। জানি। তাহলে আচ্ছা, একটা প্রশ্নের জবাব দাও তো। প্রেমে পড়লে শক্তপোক্ত পরিপক্ক মেয়েও কি একদম অবুঝ তরলমতি হয়ে যায়? মিম ভ্রুচোরা কঞ্চিত করে জিজ্ঞেস করল। আপনি কি আমার অবুঝ তরলমতি বললেন? আদ্রিস ঠোঁট টিপে হেসে বলল,
না না, তা বলিনি, তবে আমি আমার প্রশ্নের জবাব পেয়ে গিয়েছি। আচ্ছা, আপনি এদিকে চিনলেন কি করে? না জানার কি আছে এদিকে? হোস্টেলের পিছন সাইডের রাস্তা দিয়ে এখানে আসতে 10 মিনিটেরও কম সময় লাগে। ও আচ্ছা, অনেকক্ষণ কথা হলো, আপনি এখন যান, বেশ দেরি হয়েছে, আপনারও ডিউটি আছে, আমারও ক্লাস আছে, গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ুন। হুম, এখনই না, আর একটু থাকতে দাও। মিম এবার শক্ত কণ্ঠে বলল। অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে আছেন, যান বলছি। আহ, এমন মিষ্টি শাসন শুনতেও ভালো লাগে। এটা মোটেও মিষ্টি শাসন ছিল না। এবার আর কথা না বাড়িয়ে মেসে যান, ফোন রাখছি আমি। বলেই মিম কল কেটে দিল। কিন্তু আদ্রিস তবুও গেল না, বরং আরও 2 মিনিট অবধি দাঁড়িয়ে থেকে তারপর চলে গেল। সে চলে যেতেই মিম রুমে চলে এলো। তার মন চাইল দাঁড়িয়ে দাঁড়িয়ে আরও কিছুক্ষণ আদ্রিসের সাথে আলাপ করতে, কিন্তু বেশ দেরি হয়ে যাওয়ায় সেই ইচ্ছেকে মাটি চাপা দিল সে। আজ শুক্রবার, আদৃশ্য মিমের বিয়ের 2 সপ্তাহ পেরিয়ে গিয়েছে। আদৃশ্যের এক বন্ধু গতকাল হঠাৎ তাদের গ্রামের বাড়িতে যাওয়ার দাওয়াত দিল তাদের দুজনকে। শুক্রবার হওয়ায় আদৃশ রাজিও হলো। মূলত সে রাজি হয়েছিল মিমের সাথে একটা দিন ভালো মতো কাটানোর জন্য। বিয়ের পর হতে সে মিমের সাথে ঠিকভাবে সময়ও কাটাতে পারেনি। উপরন্তু সামনে মিমের পরীক্ষা আসছে, এর মধ্যে তার সাথে বেশি ঘোরাঘুরি, বেশি কথা বলা বন্ধ করতে হবে। তাই তো এই সুযোগকে কাজে লাগিয়ে আদৃশ কিছু সময় কাটিয়ে নিতে চাইছে। দুজনের বাসা হতে অনুমতি পেয়ে তবেই আজ সকাল 8টার দিকে রওনা হলো তারা। যাত্রাপথে আদৃশ ও মিমের সঙ্গ দিল আদৃশের বন্ধু নোমান ও তার স্ত্রী তিথি। তাদের 4 জনের গন্তব্য ধর্মপুর। ঘণ্টা খানেকের মাঝে তারা ধর্মপুর এসে পৌঁছলো। গ্রামের মাঝে সবুজে সবুজারণ্য পরিবেশ দেখে মিমের মনটা ভীষণ ভালো হয়ে উঠল। বাসতে নেমে ভ্যানে উঠে আরও 10 মিনিট পর তারা সকলে নোমানের গ্রামের বাড়িতে পৌঁছলো। সেখানে পৌঁছেই নোমানের মা আদৃশ ও মিমের অতিথি পরায়ণে ব্যস্ত হয়ে উঠলেন। তাদের হাত মুখ ধুতে বলে নিজের সকালের খাবার দাবারের ব্যবস্থা করলেন। সাথে নোমানের স্ত্রী তিথিও সাহায্য করলো তাকে। সকালের খাওয়া দাওয়া শেষে নোমানের রুমে কিছু সময় বিশ্রাম নিল আদৃশ ও মিম। এরপর নোমান আদৃশকে নিয়ে বেরিয়ে পড়ল গ্রামের বাজারের উদ্দেশ্যে। দুপুরের খাবারটা তারা টাটকা টাটকা সবজি ও মাছ দিয়ে করবে। আদৃশ ও নোমান বেরিয়ে গেল। তিথি মিমকে নিয়ে তাদের বাড়ির আশপাশ ঘুরে দেখালো। মাঝে মিম ও তিথি মিলে নোমানের মাকে সেদ্ধ হলুদ রোদে মেলে দিতে সাহায্য করলো। ঘণ্টা খানেকের মাঝে আদৃশ ও নোমান বাজার হতে ফিরে এলো। বাজার হিসেবে তারা শুধু সবজি আনলো। বাজারের মাছ পছন্দ হয়নি বলে নোমান আদৃশকে তাদের পুকুরের মাছ ধরার প্রস্তাব দিল। গ্রামে এসে এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চাইল না আদৃশ, ফলে সাথে সাথেই রাজি হলো সে। বাড়িতে এসে একটা গেঞ্জি ও ট্রাউজার পরে বড়শি নিয়ে বাড়ির পিছন দিকে গেল আদৃশ ও নোমান। বড়শি দিয়ে প্রায় ঘন্টা দেড়েক লাগিয়ে মাছ ধরলো তারা। সব দিয়ে বড় মাঝারি মিলিয়ে প্রায় 7-8টা সিলভার ও মিনার কাপ মাছ ধরলো দুজনে। অতপর এই মাছ বাড়িতে আনা হলো। নোমানের মা সিদ্ধান্ত নিল এই মাছ এক জায়গায় কড়া করে ভাজবেন, আর এক জায়গায় ঝিঙা দিয়ে ঝোল করা হবে। তিথি ও মিম রুমে বসে গল্প করছিল। হঠাৎ তিথির জোড়াঝুড়ি করে মিমকে সুতির নতুন একটা শাড়ি পরালো। নোমান বলেছিল মিমকে যেন শাড়ি পরিয়ে পুকুরের ধারে নিয়ে যাওয়া হয়। মিমকে এই শাড়ি পরানোর উদ্দেশ্য হলো পুকুর পাড়ে সে ও আদৃশ মিলে যেন একা কিছু সময় অতিবাহিত করতে পারে। মিম অবশ্য এই উদ্দেশ্য হতে অবগত ছিল না। তিথি মিমকে শাড়ি পরিয়ে দিয়ে পুকুর পাড়ে দাঁড় করিয়ে বলল, তুমি এখানে একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। বলেই মিমকে রেখে তিথি বাড়ির ভিতরে চলে গেল। তিথি চলে যেতেই মিম পুকুরের চারপাশ একবার ভালো করে দেখে নিল। চারপাশে বেশ ঝোপঝাড়ের মতো জঙ্গল, আশেপাশে মানুষ একেবারেই নেই। একটা বাঁশঝাড়ের ওপার দিয়ে ক্ষেতের মধ্যে আসা যাওয়া করছে কিছু কৃষক, যদিও তা পুকুর পার হতে সহজে দেখা যাচ্ছে না। এদিকে মানুষজনের দেখা না পেয়ে মিম মাথা হতে ঘোমটা ফেলে দিল। সাথে সাথে এক ঝোঁক শীতল হাওয়া তার শরীরে বাড়ি খেল। পরম তৃপ্তিতে
দৃষ্টি জোর বুঝে ফেলল সে। পুকুর ঘাটের সাথে লাগোয়া নারিকেল গাছের সাথে ঘেঁষে দাঁড়িয়ে আছে মিম। তার পরনে সুতির একটি শাড়ি। আশেপাশে নিরিবিলি পরিবেশ হওয়ায় ও মানুষজন না থাকায় সে চুলের খোপা খুলে দিয়েছে। কোমর ছাপিয়ে তার খোপার কেশ যুগল হাওয়ায় উড়ে বেড়াচ্ছে। তীব্র কাঠফাটা রোদেও চারপাশে গা শীতল করা হাওয়া বইছে, ফলে গরমে ঘামছে না সে। এমন শান্ত নিরিবিলি পরিবেশে হঠাৎ আদৃশ পেছন হতে এসে জিজ্ঞেস করলো, সাঁতার পারো? মিম চমকে উঠল তৎক্ষণাৎ, তবে দ্রুতই নিজেকে ধাতস্থ করে সম্মুখের দিকে চেয়েই বলল, পারি না। আপনি পারেন? আদৃশ মিমের প্রশ্নের জবাব দিল না, বরং মিমের দুই বাহু চেপে ধরে বলল, যদি এখন ধাক্কা দিই পারবে ঘাটে ফিরে আসতে? বলেই সে মিমের দুই বাহু ধরে ধাক্কা দিল।